অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে বিশ্বজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবচেয়ে জনপ্রিয় এবং বিজ্ঞানসম্মত যে পদ্ধতিটি ব্যবহার করে আসছেন সেটি হচ্ছে ফরেনসিক অ্যানালাইসিস। এবং এই অ্যানালাইসিসের পরে যে রিপোর্টটি প্রদান করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যু কিভাবে হলো এবং কোন সময় হলো, কিংবা তার মৃত্যুটি হত্যা কিনা কিংবা হত্যাকারী কে, এই পুরো সবগুলো বিষয় কিন্তু উঠে আসে এই ফরেনসিক রিপোর্টে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ফরেনসিক রিপোর্ট, যার কারণ আমাদের প্রতিদিনকার যে আয়োজনটি রয়েছে আলোচিত সংবাদ নিয়ে একটু বিশ্লেষণ, সেটি হচ্ছে আজকে আমরা করতে যাচ্ছি। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন এই সংবাদ বিশ্লেষণে। আজকে আমাদের বিষয় হচ্ছে শিক্ষার্থী মোশারুজ্জাহান মুনিয়ার মৃত্যু রহস্য। শুরুতেই দেখে নিচ্ছি এ বিষয়ে করা একটি প্রতিবেদন। কলেজ শিক্ষার্থী মোশারুজ্জাহান মুনিয়ার ময়নাতদন্ত শেষ হওয়ার পর কেটে গেছে 5 দিন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিপোর্ট এখনও হাতে পায়নি পুলিশ। রিপোর্ট পেতে কেন এই বিলম্ব? প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন, মুনিয়াকে বিষ প্রয়োগ কিংবা ধর্ষণ করা হয়েছিল কিনা এমন বেশ কয়েকটি বিষয় পরীক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, যার জন্য প্রয়োজন ভিসেরা, ডিএনএ ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা, যা সময় সাপেক্ষ। এই কারণেই ময়নাতদন্ত রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে 1.5 থেকে 2 মাস। রিলেভেন্ট যে ভিসেরা সেগুলো পাঠাই, যে সেগুলোর পরীক্ষার রিপোর্ট আসতে অন্তত কমপক্ষে 1 থেকে 1.5 মাস। ডিএনএ প্রোফাইলিং এর ব্যাপারটাও 12 সপ্তাহের মতো। তারপরে হচ্ছে যে মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট, এগুলো সবগুলো মিলে একটু সময় লাগবে। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, সময় সাপেক্ষ হলেও এসব পরীক্ষার মাধ্যমেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এক্সপার্ট যে রিপোর্ট দিবেন সেটার ভিত্তিতেই কিন্তু আসলে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে যে আসলে ঘটনাটা কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা না অন্য কিছু। এদিকে মুনিয়ার মৃত্যুর ঘটনায় তার স্বজনদের করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত ও বিচার কাজে এই ফরেনসিক রিপোর্টকেই প্রধান হাতিয়ার ভাবছেন আইন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার তৎপর হওয়ার পরামর্শ তাদের। খুব দ্রুত ফরেনসিক রিপোর্ট পাওয়া, এটা আসলে তো একজন বিচারের একটা পার্ট। মামলার ইনভেস্টিগেশন অফিসার যদি খুব ভিজিলেন্ট হয়, উনি যদি ডাক্তার যাকে ফরেনসিক রিপোর্ট চাচ্ছে, পিএম রিপোর্ট চাচ্ছে, এটা যদি ওনাকে যদি বোঝাতে সক্ষম হয় এবং উনিও যদি বুঝে থাকে, তাহলে অবশ্যই এটা খুব বেশি সময় লাগার কথা না। গত 26 এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মুনিয়ার বড় বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভীর। আগামী 30 মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, এটি থেকে আমরা যে 3টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে বিশেষ করে কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা তারা সুস্পষ্ট করে বলছেন যে এই ফরেনসিক রিপোর্টটি আসার পরই আসলে বোঝা যাবে যে শিক্ষার্থী মুনিয়ার আসলে মৃত্যু কিভাবে হয়েছে, সেটি কি আত্মহত্যা নাকি এটি একটি হত্যাকাণ্ড। এবং তারা বলছেন, আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে এই যে রিপোর্টটি আসবে মুনিয়ার মৃত্যু সংক্রান্ত যে ফরেনসিক রিপোর্ট, সেটি আসতে কিন্তু অপেক্ষা করতে হবে বেশ কিছু সময়। তারা বলছেন যে ভিসেরা, ডিএনএ এবং মাইক্রোবায়োলজিক্যাল যে পরীক্ষা রয়েছে সেগুলো শেষ হতে কিন্তু 1.5 থেকে 2 মাস সময় লাগবে। অন্যদিকে আইন সংশ্লিষ্টরা যিনি রয়েছেন, একজন সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের খুরশিদ আলম খান, তিনি কিন্তু জোর দিয়ে বলেছেন যে এই যে শিক্ষার্থী মুনিয়ার মৃত্যুর রহস্য এবং তার পরবর্তীতে তার মৃত্যুটা অস্বাভাবিক এবং আত্মহত্যার প্ররোচনায় তার পরিবার থেকে যে মামলাটি করা হয়েছে, সে মামলাটির পুরো তদন্ত এবং বিচার কাজে নির্ভর করছে এই ফরেনসিক রিপোর্টের উপর। এবং তিনি এই ফরেনসিক রিপোর্টকেই কিন্তু শিক্ষার্থী মুনিয়ার মৃত্যুর ঘটনায় হওয়া মামলার প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। আর দর্শক, আমরা চলে যেতে চাচ্ছি সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান, এবং যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনি বিচার বিভাগের সাথে জড়িত আছেন। আমরা শুনবো খুরশিদ আলম খানের সাথে। স্যার, রিপোর্টে আমরা যেটি বলছিলেন যে আসলে কিভাবে এই মুনিয়ার মৃত্যুর ঘটনায় যে মামলা এবং পুরো বিষয়টিতে এই ফরেনসিক রিপোর্টের স্যার ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই ভূমিকাটা কতটুকু প্রয়োজনীয়। জি, আপনাকে ধন্যবাদ মোমো। দেখুন, একটি মামলায় এটা খুনের হোক, আত্মহত্যার হোক অথবা অন্য যেটাই হোক, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডিটেকশন। আর ডিটেকশন ছাড়া
একটা ফৌজদারি মামলার বা আত্মহত্যা বলেন, হত্যা বলেন, ডিটেকশন ছাড়া এটা সম্ভব না। এখন আমরা যে মানে কথাগুলো শুনতে পেয়েছি পত্রপত্রিকা, নিউজ মিডিয়া, বহুত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সেখানে যেটা আমরা ধারণা করছি বা আমরা বুঝতে পারছি এটা হয়তোবা একটা আত্মহত্যা। এখন আত্মহত্যা যদি হয়ে থাকে তার অপরাধ হবে ফৌজদারি কার্যবিধি 300 বাংলাদেশ দণ্ডবিধির 306 ধারা, এবং সেখানে দুটো জিনিস প্রুফ করতে হবে। একটা হলো সে আত্মহত্যা করেছে, এই আত্মহত্যা যে সে করেছে এটার জন্য ডিটেকশনটা খুবই জরুরি, যার জন্য ফরেনসিক রিপোর্টটা খুব ভাইটাল। ফরেনসিক রিপোর্ট ছাড়া এটা কখনো অ্যানালাইসিস করা যাবে না, কখনো ডিটেকশন করা যাবে না ওয়েদার এটা সুইসাইড কিনা না মার্ডার। তো কাজেই সেটা ডিটেকশন ফার্স্ট ফরেনসিক রিপোর্টের মাধ্যমেই এটা করতে হবে। যদিও ফরেনসিক রিপোর্ট যদি অন্য কিছু বলে তাহলে পুরো ইনভেস্টিগেশনের মোডটা চেঞ্জ হয়ে যাবে। যদি আত্মহত্যা হয় ফরেনসিক রিপোর্টে যদি আসে তাহলে এরপরে দেখতে হবে প্ররোচনা কে দিয়েছে, মানে অ্যাভেটমেন্ট। বাংলাদেশ দণ্ডবিধিতে বলা আছে অ্যাভেটমেন্ট 306, সেখানে হলো সহযোগিতা। এই প্ররোচনাটা কে দিয়েছে সেটা হলো পরের ইস্যু। সেই প্ররোচনার ক্ষেত্রে দেখতে হবে তার সঙ্গে যে আর্টিকেলসগুলি ছিল, তার যে ঘরের মধ্যে যে তার ডায়েরিগুলি পাওয়া গিয়েছিল, তার যে কনভারসেশন, তার যে চিঠি, তার যে ইন্টারাকশন, সেটা কার সঙ্গে, কোন ফ্যামিলির সঙ্গে, কোন ছেলের সঙ্গে, কার সঙ্গে সে মোবাইল মানে ইন্টারাকশন করতো, তার মানে কার ফ্যামিলির সঙ্গে তার খুব বেশি ক্লোজ কানেকশন ছিল। এগুলো হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক সাক্ষ্য আমরা যাকে বলি। কিন্তু বিফোর দ্যাট ফার্স্ট অফ অল আপনাকে ডিটেকশন করতে হবে থ্রো ফরেনসিক রিপোর্ট। এই ফরেনসিক রিপোর্ট ছাড়া এই মামলা ইনভেস্টিগেশন করা অসম্ভব ব্যাপার। এবং একজন ডাক্তার বললেন 1.5 থেকে 2 মাস হয়তো সময় লাগতে পারে। হ্যাঁ, আমি ওনাকে বলছি হ্যাঁ 1.5 মাস লাগুক, 2 মাস লাগুক, কিন্তু এক্সাক্ট ফরেনসিক রিপোর্টটা আসতে হবে। ফরেনসিক রিপোর্ট ছাড়া এই মামলার ডিটেকশন সম্ভব না এবং এই মামলার ইনভেস্টিগেশন সম্ভব না। এবং এই ক্ষেত্রে পুলিশ, ইনভেস্টিগেটিং অফিসার অ্যাজ ওয়েল এজ ডাক্তার, তাদেরকে অত্যন্ত স্বচ্ছ হতে হবে এবং তাদের স্বচ্ছতা দৃশ্যমান হতে হবে, যাতে জনগণ আমরা যেন বুঝতে পারি তদন্ত ফরেনসিক রিপোর্টটা প্রপারলি হয়েছে। স্যার, আরেকটি বিষয়, আপনি দীর্ঘ সময় ধরে হচ্ছে বিচার বিভাগের সাথে জড়িত আছেন এবং আপনি বলছিলেন যে বিভিন্ন মামলাগুলো, আলোচিত মামলা যেগুলো একেবারে ক্লুলেস ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই মামলাগুলোতে কিন্তু শুধুমাত্র ফরেনসিক রিপোর্টের মাধ্যমে কিন্তু তারা প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। পাশাপাশি তারা কিন্তু সেই হত্যার রহস্যের উদ্ঘাটন করেছেন। এই বিষয়টা যদি স্যার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মোমো, এটা আপনি ঠিকই বলেছেন। আমি সকালেও আপনাকে এই কথাটা বলেছি। ধরেন এক্সাম্পল দিচ্ছি, ওয়াইফ কিলিং কেস। একটা ওয়াইফ কিলিং হলো, কিন্তু কোনো আইউটেস নেই, হয়তো কোনো সার্কামস্টান্সেসও পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট, পোস্টমর্টম এক্সামিনেশন রিপোর্ট ইজ দ্য ভাইটাল ডকুমেন্ট। আমরা এমন অনেক মামলা দেখেছি শুধু পোস্টমর্টম রিপোর্ট, এক্সামিনেশন রিপোর্টের উপর ভিত্তি করে ওনাকে ডেথ সেন্টেন্স হয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে পারিপার্শ্বিক অনেক সাক্ষ্য ছিল, ইভিডেন্সও ছিল, সেই এভিডেন্সটা ট্যালি করলো না পিএম রিপোর্টের সঙ্গে, সেই কারণে দেখা যাচ্ছে ব্যাকসুর খালাস হয়ে গেছে, অ্যাকুটেল হয়ে গেছে। কাজেই সোফার রিলেটস টু ওয়াইফ কিলিং কেস, এই যে প্ররোচনার কেস, আত্মহত্যার প্ররোচনার কেস, এইসব ক্ষেত্রে ডিটেকশন ফরেনসিক রিপোর্ট খুবই ভাইটাল। ইভেন কি নট অনলি দ্যাট, আপনি যদি কোনো মাদক ড্রাগস যদি রিকভারি হয়, কোনো হিরোইন যদি রিকভারি হয়, সেটাও কিন্তু ফরেনসিক রিপোর্ট থাকতে হয়, ফরেনসিক টেস্ট থাকতে হয়। এই ড্রাগটা কোন মাদকের মধ্যে পড়বে, এটা কি হেরোইন হবে নাকি এটা অন্য কোনো ড্রাগসের মধ্যে পড়বে। কাজে এই ক্ষেত্রে ফরেনসিক রিপোর্টটা খুব ভাইটাল। তো কাজেই আত্মহত্যা বলেন, প্ররোচনা বলেন, অথবা ওয়াইফ কিলিং কেস বলেন, এইসব ক্ষেত্রে পোস্টমর্টম এক্সামিনেশন রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই রিপোর্টের সঙ্গে যদি অন্য এভিডেন্সগুলি যদি টালি না করে, তাহলে প্রসিকিউশনের পক্ষে মামলা প্রমাণ করা অত্যন্ত কঠিন হয়। স্যার, আরেকটি বিষয়, বিভিন্ন মামলার ক্ষেত্রে বা বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করেছিলাম যে ফরেনসিক রিপোর্টগুলো আদালত পর্যন্ত পৌঁছানো কিন্তু কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পৌঁছাতে কিন্তু বছরের পর বছর লেগে গেছে। এমন একটা কেসের কথা আমরা কাজ করেছিলাম যে 8 বছর লেগে গেছে একটি ফরেনসিক রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে মুনিয়ার মৃত্যুর ঘটনায় যে ফরেনসিক রিপোর্ট তো প্রস্তুত করা হচ্ছে, সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আসলে কতটুকু পর্যাপ্ত সময় বা দ্রুততার কতটা প্রয়োজন? জি দেখুন মোমো, আমি ডাক্তার সাহেবের ইন্টারভিউ শুনলাম, আর বিভিন্ন পত্রপত্রিকা, ইনভেস্টিগেটিং অফিসার, গুলশান থানার ডিসি, ওনাদেরও বক্তব্য শুনলাম। তাতে আমার কাছে তো মনে হচ্ছে পুলিশ এবং ডাক্তার দুপক্ষই অত্যন্ত ভিজিল্যান্ট। এবং ডাক্তার সাহেবই তো বললেন 1.5 থেকে 2 মাসের বেশি লাগবে না। যদি ডাক্তার সাহেবকে যদি আমরা রিলাই করি,
তাহলে আমরা বলতে পারবো ইনভেস্টিগেশন 2-3 মাসের মধ্যে হয়তোবা আমরা একটা আশার আলো দেখতে পারবো। যদিও পুরো দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে এই মামলার ইনভেস্টিগেশনটা কি হয়, কারণ এটা একটা খুবই সেন্সিটিভ কেস। একটি মাত্র 21 বছর বয়সের মেয়েকে এইভাবে আত্মহত্যা করা বা তাকে হত্যা করা বা অন্য যে কোনো ভাবে হোক তার একটা আনন্যাচারাল ডেথ, এটা জাতির কাছে একটা প্রশ্ন এখন যে এটা কেন হলো, কি কারণে হলো। কাজেই ডিটেকশনটা খুব ভাইটাল। এই ডিটেকশনটা যত তাড়াতাড়ি এটা করা সম্ভব আমার মনে হয় এটা করতে হবে, এবং তার জন্য ফরেন্সিক রিপোর্টটা ফার্স্টে চলে আসতে হবে। ফরেন্সিক রিপোর্ট আসলে অনেক জিনিস হয়তো বেরিয়ে আর যাবে। আর পুলিশ এখন যে ডায়েরিগুলি পেয়েছে, কাগজগুলো পেয়েছে, চিঠি পেয়েছে, সেগুলি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এগুলি কাজে লাগবে ফরেন্সিক রিপোর্টের পরে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হ্যাঁ মোমো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন সিনিয়র আইনজীবীর কথা, যিনি বলছিলেন মুনিয়ার মৃত্যুর ঘটনায় ফরেন্সিক রিপোর্টটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি এই রিপোর্ট প্রকাশের পাশাপাশি এই রিপোর্টের উপর ভিত্তি করে যে তদন্ত পরিচালনা সেটির বিষয় কিন্তু বলেছিলেন। এবং ঠিক তারও আগে আমরা প্রতিবেদনে দেখেছিলাম একজন ফরেন্সিক বিশেষজ্ঞের কথা, যিনি মুনিয়ার মৃত্যুর ঘটনায় যে ডিএনএ এবং ভিসেরা এবং মাইক্রোবায়োলজির যে রিপোর্টগুলোর কথা বলছিলেন সেগুলো আলোচনা করছে। দর্শক, শেষ করার আগে আপনাদের একটি তথ্য জানিয়ে দেই যে এই ফরেন্সিক রিপোর্ট কিংবা ফরেন্সিক অ্যানালাইসিসের গুরুত্ব অনুধাবন করে কিন্তু বাংলাদেশ সরকার 2014 সালে কিন্তু প্রথম এই ফরেন্সিক রিপোর্টের যে ল্যাব সেটি তৈরি করেছেন, এবং এখন পর্যন্ত বাংলাদেশে ফরেন্সিক অ্যানালাইসিসের জন্য 3টি ল্যাব রয়েছে, যেটি হচ্ছে একটি ঢাকায়, একটি চট্টগ্রামে এবং অন্যটি রাজশাহীর। আর দর্শক, এই ছিল আমাদের আজকে আলোচিত সংবাদ মুনিয়া মৃত্যুর ঘটনা নিয়ে, মামলা এবং তার মৃত্যুর ঘটনায় যে ফরেন্সিক রিপোর্ট এবং সেই সম্পর্কে বিস্তারিত। আমাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন সময়ের।